শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদর্শন সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচিত হলে নিউ ইয়র্কে যুদ্ধ অপরাধী নেতানিয়াহুর বিচার করবেন জোহরান মামদানি। 5 মার্চ নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা, শান্ত হতে শুরু করেছে হিমালয় কন্যা। নাটকীয় 48 ঘন্টা ভোট গণনার পর জাকসু ভিপি জিতু জিএস মাজহারুল। কোরিয়ান শ্রমিকদের অভিযোগ, সামরিক স্টাইলে অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ধরা হচ্ছে। জাতিগত দাঙ্গা শুরুর 28 মাস পর মণিপুরে শান্তির বার্তা নিয়ে গেলেন নরেন্দ্র মোদী। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। নির্বাচিত হলে নেতানিয়াহুকে নিউ ইয়র্কে এলে বিচার করবেন মামদানি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরের ডেমোক্রেটিক দলীয় মেয়র প্রার্থী জোহরান মামদানি তিনি বলেছেন, মেয়র নির্বাচিত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই শহরে এলে তাকে গ্রেপ্তার করতে নিউ ইয়র্ক পুলিশকে তিনি নির্দেশ দিবেন। নিজের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি কথা বলেন। 12 সেপ্টেম্বর শুক্রবার দ্য নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি যুদ্ধ অপরাধী মনে করেন। তিনি গাজায় গণহত্যা চালাচ্ছেন বলে জোহরান অভিযোগ করেন। জোহরান বলেন, ইসরায়েলের নেতা নিউ ইয়র্কে এলে আন্তর্জাতিক অপরাধ আদালত যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সেটির প্রতি সম্মান জানিয়ে তাকে বিমানবন্দরে গ্রেপ্তার করা হবে। শপথ নিয়ে মার্চে নির্বাচন ঘোষণা, নতুন নেপালি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই নেপালের পার্লামেন্ট ভেঙে দেওয়ার উদ্যোগ নিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তার সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। ঘোষণা করা হয়েছে নতুন নির্বাচনের তারিখ। আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নেপালের প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল বলেছেন, গতকাল শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে সংসদ ভেঙে দেওয়া হয়েছে। নতুন নির্বাচনের তারিখ হল 2026 সালের 5 মার্চ। 12 সেপ্টেম্বর শুক্রবার রাতে স্থানীয় সময় রাত 9টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর শপথ নিয়ে দায়িত্ব নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার নেতৃত্বে ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয়েছে। এটি মেয়াদ থাকবে 6 মাস। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেওয়া হয়। নতুন প্রধানমন্ত্রীর প্রভাবে শান্ত হচ্ছে নেপাল। জেনজি বিক্ষোভে উত্তাল নেপালে রাজনৈতিক পালাবদলের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন সুশীলা কার্কি। নতুন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দ ফেরানোর চেষ্টা চলছে নেপালে। শুক্রবার রাতে শপথ গ্রহণের পর শনিবার থেকেই দায়িত্বভার তুলে নিয়েছেন কার্কি। একদিকে যেমন হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন, ঠিক তেমনি প্রশাসনিক বিষয়েও নজর রয়েছে। প্রধানমন্ত্রী যদিও নিয়োগের পরই দেশের বেশিরভাগ অংশে আরোপিত কারফিউ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, তবে কাঠমান্ডুর কিছু জায়গায় সমাবেশ এবং বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। জাকসুর ভিপি জিতু জিএস মাজহারুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক পদে ছাত্র শিবিরের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে প্রত্নতত্ত্ব বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফেরদৌস আল হাসান, এজিএস পদে দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা জয়ী হন। 10,000-এরও কিছু বেশি শিক্ষার্থীর ভোট গুনতে সময় লেগেছে 48 ঘন্টারও বেশি। এছাড়া নির্বাচনের দিনই কারচুপির অভিযোগে বেশিরভাগ প্রার্থী ও প্যানেল নির্বাচনের দিনই ভোট বর্জনের ঘোষণা দেয়।
রাসেল তল্লাশিকে সামরিক অভিযানের সঙ্গে তুলনা কোরিয়ান অভিবাসীদের। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের হাতে এক সপ্তাহ আটক থেকে দেশে ফেরা দক্ষিণ কোরিয়ান শ্রমিকেরা তাদের কর্মক্ষেত্রে হওয়া অভিযান নিয়ে আতঙ্ক এবং প্রিয়জনদের কাছে ফিরতে পারার স্বস্তির কথা জানিয়েছেন। জর্জিয়া থেকে আটক হন তারা। 4 সেপ্টেম্বর হওয়া রেড সম্পর্কে এক শ্রমিক বলেছেন, এটি ছিল সামরিক অভিযানের মতো। তারা হুন্দাই মোটরস আর এলজি এনার্জি সলিউশনের একটি ব্যাটারি প্ল্যান্টে কাজ করতেন। তারা বলছেন, কর্তৃপক্ষ 10 মিনিটের কম সময়ে পুরো কারখানাটিকে ঘিরে ফেলেন। আরেকজন শ্রমিক বলেন, যুক্তরাষ্ট্রের এজেন্টরা কারখানাটিতে হেলিকপ্টার এবং সাজোয়া যান নিয়ে আসেন এবং ভিসা টাইপ অনুযায়ী শ্রমিকদের আলাদা করেন। যারা ইএসটিএ ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় B1 বিজনেস ভিসা নিয়ে কাজ করছিলেন তাদের গ্রেপ্তার করা হয়। তাদের ফোন কেড়ে নেওয়া হয়। এ কারণে প্রায় কেউই দেশে থাকা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। শিকাগোতে অভিবাসন কর্তৃপক্ষের গুলিতে নিহত এক। স্থানীয় সময় শুক্রবার শিকাগোতে যুক্তরাষ্ট্রের এক ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ডিপার্টমেন্ট তথা আইস এজেন্টের গুলিতে বিদ্ধ হয়ে একজন মারা গেছেন। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। সিলভেরিও ভিলেগেস গঞ্জালেস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার গাড়ি থামানোর চেষ্টা করছিলেন। এ সময় সে ব্যক্তি কর্মকর্তাদের চাপা দিতে চেষ্টা করলে এক কর্মকর্তা তাকে গুলি করেন। ওই কর্মকর্তার নাম জানানো হয়নি। তিনি আহত হলেও স্থিতিশীল আছেন বলে জানানো হয়েছে। নিহত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি, তবে এটুকু জানা গেছে দেশটিতে তিনি অবৈধভাবে অবস্থান করছিলেন। এদিকে শিকাগোতে মেক্সিকোর কনসুলেট জেনারেলের অফিস নিশ্চিত করেছেন নিহত ব্যক্তি মেক্সিকো থেকে এসেছিলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তবে তিনি এও বলেছেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনগুলোর ব্যাপারে যদি একমত না হওয়া যায় তাহলে আমার শঙ্কা হচ্ছে নির্বাচনের মাধ্যমে আমরা যে জায়গায় দাঁড়াবো তাতে মৌলিক কোনো হেরফের ঘটবে কিনা। 13 সেপ্টেম্বর শনিবার বিকেলে এক গোল টেবিল বৈঠকে অংশ নিয়ে আলী রিয়াজ এই কথাগুলো বলেন। বৈঠকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে আমি বারবার আহ্বান করেছি, তারা যথেষ্ট পরিমাণে সাড়া দিয়েছেন, কিন্তু কোনো না কোনো সময়ে তো প্রক্রিয়াটা শেষ করতে হবে। এটা তো অনিঃশেষ প্রক্রিয়া হতে পারে না। সেক্ষেত্রে নির্বাচনটা করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশে কেবল অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হবে তা নয়, জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে। বসুন্ধরায় ষড়যন্ত্রের কথা স্বীকার করে আওয়ামী লীগ নেতার জবানবন্দি। ঢাকার বসুন্ধরা এলাকায় ষড়যন্ত্রমূলক বৈঠকের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগের ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ হাসান অনু আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। শনিবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথি নিষিদ্ধ ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার এই সাবেক সভাপতির জবানবন্দি নথিবদ্ধ করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই জাকির হোসেন। 2 দিনের রিমান্ড শেষে এদিন অনুকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা ডিবির গুলশান বিভাগের ইন্সপেক্টর জেহাদ হোসেন। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ার কথা জানিয়ে তা নথিবদ্ধ করার জন্য আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। দাঙ্গার 28 মাস পর মণিপুরে গিয়ে শান্তি ফেরানোর বার্তা মোদির। ভারতের পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর অশান্ত হয়ে ওঠার 2 বছরেরও বেশি সময় পারে দাঙ্গার 28 মাস পর মণিপুরে গিয়ে শান্তি ফেরানোর বার্তা মোদির। ভারতের পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর অশান্ত হয়ে ওঠার 2 বছরেরও বেশি সময় পরে রাজ্যটিতে সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে একটি জনসভায় দেওয়া বক্তব্যে রাজ্যে পুরোপুরি শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি। মণিপুর রাজ্যের চূড়াচাঁদপুরে আয়োজিত এক সভায় তিনি শনিবার বলেছেন, আমরা মণিপুরকে শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে গড়ে তুলতে চাই। আমি আজ আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনাদের
আপনাদের সঙ্গে রয়েছি। মণিপুরে স্থিতাবস্থা ফেরাতে শান্তি আনার জন্য সরকার কাজ করছে। প্রসঙ্গত, মণিপুরে 2023 সালের মে মাস থেকে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়েছিল। তারপর 28 মাস কেটে গিয়েছে। কেন প্রধানমন্ত্রী মণিপুর সফরে যাননি সে নিয়ে বারবার কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলো। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে মণিপুরের বাসিন্দাদেরও। রূপপুরে উৎপাদন ও ব্যয় বৃদ্ধির কাগজ হারিয়ে গেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার যথাযথ অনুমোদনের কাগজপত্র পায়নি বলে জানিয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। এক নিরীক্ষা প্রতিবেদনে সিএজি জানায়, এই প্রকল্পের অবকাঠামো চুক্তি প্রক্রিয়া এবং ব্যয় ব্যবস্থাপনায় অনিয়ম ও স্বচ্ছতার ঘাটতি তথ্য পাওয়া গেছে। গত এপ্রিলে দেওয়া এই প্রতিবেদনে রূপপুর প্রকল্পের প্রতিনিধিদের বিরুদ্ধে রাশিয়ায় হোটেল ও আবাসন ভাড়া নিয়ে কিছু অনিয়মের কথাও বলা হয়েছে। বাংলাদেশ ও রাশিয়ার সরকারের মধ্যে 2011 সালে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য দ্বিপক্ষীয় চুক্তি হয়। এতে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে প্রতিটি 1000 মেগাওয়াট ক্ষমতার 2টি ইউনিটের মাধ্যমে 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হয়েছে। 2015 সালে রাশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে চূড়ান্ত চুক্তি হয়। তাতে বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিটে 1200 মেগাওয়াট করে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হয়েছে। ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু। দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত 279 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে 37,206 জন হাসপাতালে ভর্তি হলেন। আক্রান্ত ছাড়াও গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 147 জনে। এর মধ্যে সবচেয়ে বেশি 41 জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। জামায়াত এনসিপির নেতৃত্বে 8 দল 4 দাবিতে আন্দোলনে যাচ্ছে। অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ 8টি রাজনৈতিক দল। শিগগিরই পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করবে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে এ তথ্য জানানো গেছে। অন্য দাবিগুলো হলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। জানা গেছে, কয়েক দফা বৈঠকের পর দলগুলো যুগপৎ কর্মসূচির শুরুর বিষয়ে একমত হয়েছে। এই যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামায়াত ইসলামী, এনসিপি, চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা আব্দুল বাসিত আজাদ ও আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্র সমাধানের স্বীকৃতি দিয়ে জাতিসংঘে প্রস্তাব পাশ। ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাস্তব সময়সীমা নির্ধারিত ও অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা একটি ঘোষণায় জাতিসংঘের সাধারণ পরিষদে অভাবনীয় সমর্থন মিলেছে। বিশ্ব নেতাদের বৈঠকের আগে শুক্রবার সাধারণ পরিষদে ওঠা এই ঘোষণার পক্ষে সিংহভাগ দেশই অবস্থান নেয়। জুলাইয়ে সৌদি আরব ও ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় দশকের পর দশক ধরে চলা সংঘাতের অবসানের লক্ষ্যে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল। ওই সম্মেলনের ফলই হচ্ছে 7 পৃষ্ঠার এই ঘোষণা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওই আয়োজন বয়কট করে। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ঘোষণাটিকে সমর্থন জানিয়ে আনা একটি প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 142টি, বিপক্ষে মাত্র 10টি। 12টি দেশ ভোটদানে বিরত ছিল। সাধারণ পরিষদে অনুমোদিত এই ঘোষণায় 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার নিন্দাও জানানো হয়েছে। এতে একই সঙ্গে গাজায় বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনায় ইসরায়েলি হামলা, ভূখণ্ডটিকে অবরুদ্ধ এবং সেখানকার মানুষদের অনাহারে রাখারও নিন্দা জানানো হয়েছে।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ফরিদা পারভিন। বাংলা সঙ্গীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী ফরিদা পারভিন বর্তমানে লাইফ সাপোর্টে। রাজধানীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকরা বলছেন, আগামী ৭২ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। দেশের এই প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পীর পাশে রয়েছেন তার পরিবার। তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ফরিদা পারভিনের মেয়ে জিহান ফারিহা জানান, তার মায়ের অবস্থা আগের চেয়ে অনেক খারাপ। জেনারেশন 4 মেডিসিন প্রয়োগ করা হয়েছে। 6 সদস্য বিশিষ্ট একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসায় নিয়োজিত। বাঙালিয়ানার প্রদর্শের সংবাদ শেষ হলো। ধন্যবাদ সবাইকে।